বিকেলের কোচিং শেষ করে অবনী বাসায় ফিরছে। কাঁধে ব্যাগ ঝুলিয়ে তিরিং বিরিং করে হাঁটছে আর গুনগুন করে গান গাইছে। হঠাৎ তার চোখ পড়ে সামনের জামার শোরুমে পরিচিত একটা মুখ। অবনী দাঁত দিয়ে নখ কাটতে কাটতে কিছু চিন্তা করল। মুখে দুষ্টুমি হাসি একে দ্রুত শোরুমের ভেতরে ঢুকল। নিশান শোরুমে রিমির জন্য কিছু জামা দেখছিল। সামনেই একমাত্র বোনের জন্মদিন, তাই তাকে কিছু গিফট করতে চায়। অনেকক্ষণ ঘুরেও কোনো জামা পছন্দ করতে পারছে না। নিশান বুঝতে পারল মেয়েলি বিষয়ে সে ভীষণ কাঁচা। অনেক খুঁজে দুইটা ড্রেস তার কোনো রকমে পছন্দ হয়েছে। কাউন্টারে জমা দিতেই বিলের কাগজ দিল। নিশান বিল দেখে কপাল কুঁচকে বলল, এক্সকিউজ মি, আমি দুটি ড্রেস নিয়েছি, আপনি ভুল করে 4টি জামার বিল দিয়েছেন। ক্যাশিয়ার মেয়েটি হেসে বলল, নো স্যার, আমরা ঠিক করেছি। আপনি দুইটা আনলেন আর আপনার ওয়াইফ দুইটা আগেই সিলেক্ট করে রেখেছেন। নিশান অবাক হয়ে বলল, আমার ওয়াইফ? কি বলছেন আপনি? জি স্যার, ওই তো আপনার ওয়াইফ। নিশান পেছনে তাকিয়ে দেখল অবনী চুইংগাম চিবুতে চিবুতে জামা দেখছে। নিশান অবাক হল অবনীকে দেখে। বুকের ভেতর কেমন ধুক ধুক করছে। নিশান দীর্ঘশ্বাস ফেলে সামনের মেয়েটিকে বলল, এই বাচ্চাকে আমার ওয়াইফ মনে হয়? মেয়েটা দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেল। আমতা আমতা করে বলল, কিন্তু উনি যেইভাবে কথা বলল তাতে মনে হলো আপনার ওয়াইফ। নিশান সেখানে দাঁড়িয়েই অবনীকে ডাকল, এই পিচ্ছি এইদিকে আসো। অবনী চোখ মুখ কুঁচকে ফেলল, যেন ভীষণ বিরক্ত সে। প্যান্টের পকেটে এক হাত রেখে চুইংগামে বাবল ফুলিয়ে ধীরে ধীরে নিশানের কাছে আসল। তার সামনে আসতেই ফুট করে সেই বাবল ফুটে গেল। নিশান চোখ বন্ধ করে নিজের মেজাজ শান্ত করল। এই মেয়ে অতি মাত্রায় বেয়াদব, মিনিমাম ম্যানার্সটুকু নেই। তার বোন এমন করলে থাপড়িয়ে দাঁত ভেঙে ফেলত। নিশান ক্ষিপ্ত গলায় বলল, তুমি উনাকে কি বলেছ? অবনী ভাবলেশহীনভাবে চুইংগাম চিবিয়ে বলল, বলেছি এই জামাগুলো প্যাক করে দিতে। আপনি আসলে বিল দিবেন। আমি কেন দিব? তুমি কি আমার বউ? অবনী বাঁকা চোখে নিশানের দিকে তাকাল। মুচকি হেসে বলল, হলে সমস্যা কি? নিশান ভরকে গেল। এই মেয়ে সব তালগোল পাকিয়ে দিচ্ছে। মেজাজ ভীষণ খারাপ হচ্ছে। এমন বিচ্ছু মেয়ে সে জীবনে দেখেনি। চিবিয়ে চিবিয়ে বলল, তোমার মতো বাচ্চা আমার বউ হবে? ইম্পসিবল। অবনী নিশানের দিকে এগিয়ে আসল। নিশানের মনে হল তার শক্তপোক্ত শরীর মাটিতে লুটিয়ে পড়বে। তবুও শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। অবনী কানের কাছে নিচু সরে বলল, আবারও আমাকে বাচ্চা বলছেন? সেদিনের কথা ভুলে গেছেন? নাকি আবারও আমার মিষ্টি লিপের স্বাদ নিতে চাইছেন? আপনি চাইলে এই জায়গায়ও দিতে পারি, কিন্তু সমস্যা হলো সিসি ক্যামেরার রেকর্ড হয়ে যাবে। পরে দেখা যাবে ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। আমরা দুজন কিন্তু ভালোই ফেমাস হয়ে যাব। নিশানের গলা শুকিয়ে আসছে। এই মেয়ে তো ডেঞ্জারাস। দ্রুত অবনীর কাছ থেকে দূরে সরে দাঁড়াল। এই মেয়ের এক চুমুতেই তার রাতের ঘুম হারাম, আরেক চুমুতে তার মৃত্যু নিশ্চিত। নিশান কোনো কথা না বলে অবনীর নেওয়া ড্রেসের দাম দিয়ে দিল। ব্যাগ অবনীর হাতে দিতেই অবনী বলল, ড্রেসগুলো তো আমি আমার জন্য চুজ করিনি। দেখছিলাম আপনি কোনো ড্রেস চুজ করতে পারছিলেন না। এই অরেঞ্জ আর ভায়োলেট কালারের ড্রেস এনেছেন, এইগুলো জঘন্য। আপনার কালার সেন্স খুবই বাজে। আমার আপুও আপনার মতো একজনকে কমলা রং সাজেস্ট করেছে। ইয়াক, ছি, কমলা কোনো কালার হলো? আপনাকে হেল্প করার জন্য এই দুইটা জামা আমি চুজ করে রেখেছি। আসি, বাই বাই, টাটা। নিশান হতবম্ব হয়ে তাকিয়ে রইল অবনীর যাওয়ার দিকে।
এই মেয়ে যখনই সামনে আসে টর্নেডো চালিয়ে দেয়। নিশান বুকে হাত দিল। কেমন লাফাচ্ছে। একটা বাচ্চা। উফ, সরি, বাচ্চা বলা যাবে না। একটা বিচ্ছু মেয়ে তার বুক কাঁপিয়ে চলে গেল। অবনী বাড়ির পথে হাঁটছে আর মিটিমিটি হাসছে। নিশান নামক ব্যক্তি একদম নিশানা মতো তার হৃদয় তীর ছুঁড়ে মেরেছে। এই রোবট মানবকে তার কবে কখন থেকে ভালো লাগে অবনী জানে না, কিন্তু মানুষটি তার কিশোরী মনে প্রথম প্রেমের বীজ রোপণ করেছে। তবে সমস্যা হলো তাদের মধ্যে বেশ কিছুটা এজ গ্যাপ আছে। তো এটা কোনো বিষয় না। এই লোককে সে প্রেমের জালে এমন ফাঁসাবে যে এই লোক কুল কিনারা পাবে না। তারপর আরজু আপুকে বলবে, তোমার দ্বারা কিছুই হবে না আপু। এতদিনে তুমি এক নেতাকে পটাতে পারলে না, কিন্তু তোমার 4 বছরের ছোট হয়ে আমি এক যন্ত্র মানবকে পটিয়ে ফেলেছি। তখন আরজু আপুর মুখটা কেমন হবে ভেবেই অবনীর হাসি পেল। সে রাস্তায় খিলখিল করে হাসতে লাগল। প্রেম জিনিসটা আসলেই অদ্ভুত সুন্দর। অনুষ্ঠানের আয়োজন শেষ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। বন্ধুমহলের সকলকে আরজু রাতের ডিনার ট্রিট দিচ্ছে। আরজু মূলত নিজের বিয়ের ট্রিট দিচ্ছে, কিন্তু সকলের অগোচরে। যারা বুঝতে পারল নেতা সাহেবের সাথে দেখা হওয়ার খুশিতে এই পাগলি ট্রিট দিচ্ছে, এই বিষয়টা বাকি সবাইও আন্দাজ করল। শুভর মনটা ভীষণ রকমের খারাপ। আরজুর মুখের উজ্জ্বলতা তার হৃদয় ক্ষত সৃষ্টি করছে। আরজুর মতো মেয়ে কিনা এক নেতাকে দেখে এত প্রাণোচ্ছল হয়ে উঠেছে। লোকটি আরজুকে ঠিকমতো চেনে কিনা সন্দেহ। তাহলে আরজুর এত আগ্রহ কেন লোকটির প্রতি? অথচ হাজার হাজার ছেলে আরজুকে পাবার স্বপ্ন দেখে। আরজু তো তাদের জন্য সামান্য আগ্রহ দেখায়নি। তবে এই মেয়রের বেলায় কেন এমন হচ্ছে? রামিম আর চোখে সাবিহার দিকে তাকাচ্ছে। সাবিহা মেনু দেখতে ব্যস্ত। রামিম চোখ যায় সাবিহার উজ্জ্বল উদরে। অসাবধানতাবশত বেরিয়ে আছে। রামিম খেয়াল করল সাবিহার উদরে নখের দাগ স্পষ্ট। তখন এইভাবে রাগ দেখানোটা ঠিক হয়নি। এই ফুলের গায়ে কোনো দাগ মানায় না। মেয়েটা তার সাথে আর একটা কথাও বলেনি। একটু বেশি করে ফেলেছে। ফুয়াদ হেসে বলল, হঠাৎ ট্রিট কেন দিচ্ছিস? আরজু কোল্ড ড্রিঙ্কসে চুমুক দিয়ে বলল, খালামণি আমার জন্য ছেলের সন্ধান শুরু করেছে সেই খুশিতে। শুভ চমকে তাকাল। বাকি সবাইও বেশ চমকে গেল। আরজু ভাবল বিয়ের কথা না বললেও রওশনের সাথে দেখা হওয়ার বিষয়ে বলা যেতেই পারে। কিন্তু সবার রিয়েকশন দেখে মতো পাল্টে ফেলল। আরজু শুভর দিকে তাকিয়ে হেসে বলল, আরে মজা করছি, এমনি ট্রিট দিচ্ছি। খালামণি লাস্ট কেসে জিতে গেছে। ওই যে রেপ কেসটা ছিল না ওইটা, ওই অমানুষের 7 বছরের সাজা হয়েছে। যদিও এই অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া প্রয়োজন ছিল। যাই হোক, খালামণি সেই খুশিতে আমার পকেট গরম করে দিয়েছে। তাই ভাবলাম তোদের খাইয়ে পকেট হালকা করি। শুভ স্বস্তির নিঃশ্বাস ফেলল। রিমি হেসে বলল, খালামণি অতি আদরের তোকে বিগড়ে দিয়েছে। দেখিস তোর জামাই হবে হাড় কিপটে। আরজু মনে মনে বীর বীর করে বলল, আমার নেতা সাহেব কিপটে হলেও সমস্যা নেই। তার সাথে আমি কুড়ে ঘরে থাকতেও প্রস্তুত। শুধু ভালোবেসে বুকে জড়িয়ে রাখলেই হবে। আরজু মুচকি হেসে বলল, সমস্যা নেই, আমি জব করে আমার জামাইকে চালাব। শুভ আরজুর চুলে টান মেরে বলে, হয়েছে, আর পাকনামি করা লাগবে না। খাবার অর্ডার কর। সবাই মিলে আড্ডাবাজি করে যে যার বাসায় ফিরে যায়। আরজু বাসায় পৌঁছে খালুজানকে সোফায় বসে টিভি দেখতে দেখে। আরজুকে দেখেই হেসে বললেন, বিউটিফুল লেডি, এতক্ষণে আসার সময় হলো? ইউ আর লুকিং সো বিউটিফুল টুডে।
আরজু জুবাইর আহমেদের সামনে দাঁড়িয়ে বলল, ঘেমে নিয়ে একাকার অবস্থা, আর তুমি বলছো বিউটিফুল লাগছে? তুই এখনো গ্লো করছিস, একদম সাদা পরি লাগছে। আরজু মনে মনে ভাবছে সবাই এত ভালো কমপ্লিমেন্ট দিচ্ছে, কিন্তু তার জামাই ছাড়া, বলে কিনা সাদা শাড়ি পরে তার সামনে না যেতে। স্টুপিড লোক। আরজু ফ্রেশ হয়ে রুমে এসে দেখে অবনী তার বিছানায় বসে আছে। আরজুকে দেখেই মিষ্টি হেসে বলল, আপু তুমি জোস ডান্স করেছ, একদম ফাটাফাটি। তুই জানলি কি করে? আরে শুভ ভাইয়া তোমার নাচের ভিডিও আপলোড করেছে। আরজু চোখ কুঁচকে বলল, কুত্তাটা আমার আগে আপলোড করে দিল। ধ্যাত, তোমার নেতা সাহেব এসেছিল আগে বলনি তো? আমি জানতাম নাকি? আমি নিজেই শক খেয়েছি। ও, আম্মুকে বলো না, সে আবার তোমার নেতাকে বেশি একটা পছন্দ করে না। হুম জানি, খালামণি তাকে অন্য সব নেতাদের মতো ভেবে ভুল করছে। আমার জামাই তো তেমন না। অবনী হা করে আরজুর দিকে তাকিয়ে রইল। আরজু বুঝতে পারল মুখ ফসকে জামাই বলে ফেলেছে, তাই নিজেকে সংযত করে বলল, এইভাবে তাকিয়ে আছিস কেন? ফিউচারে তো আমার জামাই হবেই। তাহলে ওই হাতুড়ি ডক্টর, তাকেও বিয়ে করবে নাকি? আরজু মজা করে বলল, ওইটা প্রক্সি হিসেবে রেখেছি, কোনোভাবে ওই নেতাকে না পেলে ডক্টরকে বিয়ে করে ফেলব। ভালো হবে না? অবনী ভাবছে কি সাংঘাতিক কথা। আসলেই কলি যুগ চলে, মেয়েরা বিয়ের জন্য প্রক্সি রাখে। তার বোন নিশ্চয়ই নেতার শোকে পাগল হয়ে গেছে। শুভকে মন খারাপ করে বাসায় ঢুকতে দেখেই তার মা বেশ চিন্তায় পড়ে গেল। তার প্রাণোচ্ছল ছেলে মনমরা হয়ে আছে কেন? শুভ ফ্রেশ হয়ে বসে আরজুর নাচের ভিডিও আপলোড দিল। নাচের সময় আরজুর মুখের ভঙ্গিমা দারুণ হয়, কেমন মায়া জড়ানো। শুভর মা রুমে ঢুকে বললেন, ব্যস্ত নাকি? শুভ উঠে বসে বলল, না মা, আসো বসো। শুভর মা ছেলের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিল। শুভ ফোন থেকে মাকে আরজুর নাচের ভিডিও দেখাতে লাগল। শুভর মা মুগ্ধ হয়ে আরজুকে দেখলেন, ভারী মিষ্টি লাগছে আরজুকে। তিনি হেসে বললেন, এই মিষ্টি পরি আর বন্ধুদের সাথে সারাদিন কাটিয়ে এসে ও মন খারাপ কেন? শুভ মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মাকে ঝাপটে ধরে মুখ গুজে রইল অনেকক্ষণ। ছেলের মনের অবস্থা ঠিক আন্দাজ করতে পারছে না তিনি। শুভ মায়া জড়ানো গলায় বলল, আজকাল ভীষণ ভয় হয়, মনে হয় আরজুকে আমি হারিয়ে ফেলেছি। আরে বোকা, এমন কেন হবে? তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। বলতো আরজু তোর সাথে যতটা কমফর্টেবল অন্য কারো সাথে কি এমন? শুভ মাথা নেড়ে না জানায়। শুভর মা হেসে বললেন, মেয়েরা যাকে ভালোবাসে, যাকে নিরাপদ মনে করে, তার সাথেই কমফোর্টেবল থাকে। আরজু নিজেকে তোর কাছে সবচাইতে নিরাপদ মনে করে। আমি জানি না কিছুই, তবে এক অদৃশ্য অস্থিরতা বেড়ে চলছে। শুভর মা কিছু চিন্তা করলেন। শুভর বাবার সাথে কথা বলে খুব দ্রুতই সাবার কাছে বিয়ের প্রস্তাব দেবেন। তার ছেলে বর্তমানে বেকার বলে ভবিষ্যতেও বেকার থাকবে এমন তো না। তার বাবার ছোটখাটো ব্যবসায় আছে, চাইলেই জয়েন করতে পারবে। আরজুকে তার ছেলের চাইতে বেশি সুখে কেউ রাখতে পারবে না। ছোটবেলা থেকেই দুজন দুজনকে চেনে। শুভর ভালো থাকার মেডিসিন আরজু। আরজুর মতো মেয়ে যেই ঘরে বউ হয়ে যাবে, সেই ঘর আলোকিত হয়ে উঠবে। চঞ্চল মেয়েটা সারা বাড়ি মাতিয়ে রাখবে। সাবা বুদ্ধিমান নারী, নিশ্চয়ই আরজুর ব্যাপারে সঠিক সিদ্ধান্তই নিবে। সকাল সকাল লামিয়া আজ নাস্তা রেডি করে লাঞ্চের ব্যবস্থা করে ফেলেছে। ফুয়াদ নাস্তা শেষ করে লামিয়ার উদ্দেশ্য বলল, লামিয়া দ্রুত আমার রুমে আসো তো।
লামিয়া খানিকটা চমকে গেল। এই বাড়িতে আসার পর থেকে কখনোই সে উপরের রুমগুলিতে যায়নি। তার কাজ শুধুমাত্র রান্না করা। তাই রান্নাঘর আর ডাইনিংয়ে বাইরে কোথাও যাওয়ার প্রয়োজন বোধ করেনি। লামিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে ফুয়াদ আবার বলল, এই মেয়ে দাঁড়িয়ে আছো কেন? লামিয়া হাত মুচড়াতে লাগল আর নিচু স্বরে বলল, আপনার রুমে কেন? কাজ আছে, জলদি আসো। লামিয়া ভাবছে কি কাজ হতে পারে। তাকে দিয়ে কাপড় ধোয়াবে নাকি ঘর মুছাবে? শেষ পর্যন্ত এই কাজগুলিও করতে হবে। যদিও কোনো কাজকে লামিয়া ছোট মনে করে না, কিন্তু কোথাও না কোথাও সামান্য খারাপ লাগা কাজ করছে। লামিয়া ধীর পায়ে ফুয়াদের পিছু পিছু এগিয়ে গেল। ফুয়াদের মা নিজের রুম থেকে বেরিয়েছে। আজ তার অফ ডে, তাই চিন্তা করল ফুয়াদকে কিছুটা সময় দিবে। ছেলেটাকে একদম সময় দেওয়া হয় না। ছেলে যে তার উপর ক্ষিপ্ত সেটা ভালোই বুঝতে পারছেন, কিন্তু তার কি করার আছে? অফিসের ব্যস্ততায় সময় বের করতে পারে না। নাস্তার জন্য নিচে নামতে যেয়ে লক্ষ্য করলেন লামিয়া ফুয়াদের রুমে প্রবেশ করছে। এটা দেখে তার চোখ মুখ কুঁচকে গেল। ওই মেয়ে ফুয়াদের রুমে কি করছে? লামিয়া রুমে ঢুকতেই দেখল বেশ সুন্দর গুছানো রুম। ফুয়াদ তার টেবিল থেকে একটা বড় রেপিং করা বক্স লামিয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এইটা তোমার জন্য। লামিয়া হতবম্ব হয়ে বলল, এটা কি? আমার জন্য মানে? তোমার গিফট। গিফট? হুম। তুমি আমাকে প্রতিদিন এত মজার মজার খাবার রান্না করে টেস্ট করাচ্ছ, তাই একটা গিফট তোমার প্রাপ্য। আমার গিফট লাগবে না। তাছাড়া আমি ফ্রিতে রান্না করি না। মান্থলি স্যালারি নেই। আরে ধুর, টাকার বিনিময়ে তো অনেকেই রান্না করে, কিন্তু তুমি যে ভালোবাসা আর যত্ন নিয়ে করো সেটা কিন্তু অন্য কেউ করে না। লামিয়ার শরীর জুড়ে অদ্ভুত শিহরণ বয়ে গেল। ভীষণ অস্থির লাগছে। এই রুম থেকে বেরুতে পারলেই বাঁচে। লামিয়া নিচু স্বরে বলল, স্যার আমার গিফট লাগবে না। ফুয়াদ এবার বেশ বিরক্ত হচ্ছে। মেয়েরা নাকি গিফট দেখলেই আনন্দে লাফিয়ে পড়ে, কিন্তু এই মেয়ে কেন এত সংকোচ বোধ করছে? লামিয়া, এটা আমি ভালোবেসে তোমাকে দিচ্ছি। লামিয়া চমকে তাকালো ফুয়াদের দিকে। ফুয়াদ বুঝল হয়তো কথাটা ভুলভাবে বলে ফেলেছে, তাই শুধরিয়ে বলল, আরে আমি তোমার উপর খুশি হয়ে দিচ্ছি। আর বড়দের কথা শুনতে হয়। নাও বলছি। লামিয়া কি করবে ভেবে পাচ্ছে না। অনেক সংকোচ হচ্ছিল, তবুও ফুয়াদের জোড়াজুড়িতে নিল। ফুয়াদ মিষ্টি করে হেসে বলল, গুড গার্ল, ওকে যাও, আমি ড্রেস চেঞ্জ করব। লামিয়া বেশ লজ্জা পেল। দ্রুতই রুম থেকে বেরিয়ে আসল। বাসায় ফিরে লামিয়া বক্সটা বিছানায় রেখে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে তার বোন বক্স অলরেডি খুলে ফেলেছে। লামিয়াকে দেখে লামিসা উচ্ছ্বাসিত হয়ে বলল, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। লামিয়া অবাক হয়ে বলল, থ্যাংক ইউ কেন দিচ্ছিস? আমার জন্য নতুন বই আনার জন্য। লামিয়া হতবম্ব হয়ে লামিসার দিকে তাকিয়ে রইল। তারপর দ্রুত বিছানায় রাখা বক্সের দিকে এগিয়ে গেল। দেখল লামিসার ক্লাসের সব নতুন বই। শুধু তাই না, তার সকল বইও আছে। লামিসা বেশ খুশি হয়ে নতুন বই টেবিলে যত্ন সহকারে সাজাতে লাগল। বোনের খুশিতে না চাইতেও লামিয়ার দুচোখ ভিজে উঠল। অনেকদিন পর বোনটাকে এত খুশি হতে দেখল। কত অল্পতেই খুশি হয়ে যায় মেয়েটা। বোনের ক্ষুদ্র চাওয়াগুলোও সে ঠিকমতো পূরণ করতে পারে না। আসলেই মাথার উপর অভিভাবকের ছায়া না থাকলে পৃথিবীর স্বার্থপর রূপ দেখা যায়। হাজারো স্বার্থপর লোকের ভিড়ে ওই মানুষটি কেন তাকে নিঃস্বার্থভাবে সাহায্য করল? পরন্ত বিকেলে নিজের অফিস কক্ষে বসে আছে সাবা খানম।
টেবিলে রাখা কাপের চা ঠান্ডা হয়ে গেছে অনেক আগেই। গভীর ভাবনায় মগ্ন হয়ে আছেন তিনি। কোনোভাবেই একটা হিসাব মেলাতে পারছেন না তিনি। ঠিক তখনই জুবাইর আহমেদ রুমে ঢুকতে ঢুকতে বললেন, আসবো ম্যাডাম? উফ অফ, সরি অলরেডি এসেই পড়েছি। সাবা খানম বেশ বিরক্ত হলেন স্বামীর রসিকতায়। জুবাইর আহমেদ সামনের চেয়ার টেনে বসলেন। বউয়ের সিরিয়াস মুড দেখে রসিকতা থামিয়ে বললেন, এত জরুরি তলব কেন? জরুরি কথা আছে। বাসায় যেয়ে বলা যেত না? কাজ ফেলে আসলাম। সব কথা বাসায় বলা যায় না জুবাইর। জুবাইর আহমেদ চেয়ারে হেলান দিয়ে শান্ত হয়ে বসলেন। বললেন, কি হয়েছে? সাবা খানম জুবাইর আহমেদের দিকে মলিন মুখে তাকিয়ে একটা কার্ড এগিয়ে দিল। জুবাইর আহমেদ চোখ কুঁচকে কার্ডটি হাতে নিলেন। দেখেই বোঝা যাচ্ছে কারো বিয়ের কার্ড। কার্ডে নাম দেখে তিনি বেশ শক খেলেন। স্ত্রীর দিকে চমকে তাকালেন। বললেন, রওশানের বিয়ের কার্ড? সাবা খানম দীর্ঘশ্বাস ফেলে বললেন, এক্সটলি, আজ স্যার কার্ড দিয়ে গেলেন। সাথে বেশ আফসোস করলেন আরজুকে ছেলের বউ হিসেবে না পাওয়ার। রওশান আরজুকে অপছন্দ করেছে? সিরিয়াসলি? ইজ ইট পসিবল? আমিও সেটাই ভাবছি। যেই ছেলে আরজুর ছবি দেখে অস্থির হয়ে পড়েছে সেই ছেলে আরজুকে মানা করার কোনো প্রশ্নই আসে না। তাহলে হঠাৎ কি হল? তাছাড়া আরজু নিজেই রওশানের বিষয়ে পজিটিভ বলল। তবে রওশানের আরজুকে পছন্দ হয়নি তেমন নয়। রওশান বলেছে আরজুকে তার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু তাদের কোথাও একটা মিস ম্যাচ হচ্ছে। জুবাইর আহমেদ মনে মনে নানান চিন্তা করতে লাগলেন। তবে তার মন বলছে এই রিজেকশন আরজুর পক্ষ থেকে হয়েছে। কারণ আরজুর মতো রমণীকে কোনো ছেলে অপছন্দ করতে পারবে না। আর আরজুর মতো মেয়ের এমন কিছুই নেই যা ম্যাচ হবে না। ঘাপলা যে আরজু করেছে সেটা বুঝতে পারছেন। তাই স্ত্রীকে শান্ত করতে বললেন, এত চিন্তার কিছু নেই সাবা। আরজু তো বিয়ের জন্য হ্যাঁ বলেনি, ভাবার জন্য সময় চেয়েছে। হয়তো তারও কোথাও মিসম্যাচ লাগছিল। আর প্রতিটি মানুষের পছন্দ ভিন্ন হয়ে থাকে সাবা। তবুও আমার আরজুকে না বলার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। তুমি বেশি চিন্তা করছো, আমাদের আরজুর জন্য ভালো ছেলের লাইন লেগে যাবে। সো ডোন্ট ওয়ারি। সাবা খানম তবুও নিজের মনকে শান্ত করতে পারছেন না। এত কষ্ট করে আরজুকে সেদিন ছেলে দেখার জন্য রাজি করিয়েছিল। এরপর কি আরজুকে রাজি করাতে পারবে? শুভ সন্ধ্যার দিকে বাসায় ফিরে ডোরবেল বাজাতেই কেউ দরজা খুলে দিল। দরজার অপর পাশে আরজুকে দেখে শুভ বেশ চমকে গেল। নেভি ব্লু টপস আর ব্ল্যাক লাগেন্স পরা মায়াবতী আরজু তার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। ঠিক যেমনটা ঘরের বউ স্বামীর দেরিতে বাসায় আসতে লুক দেয়। সবই ঠিক আছে, জাস্ট একটা শাড়ির কমতি। শুভ মুচকি হেসে বলল, এই ভর সন্ধ্যায় আমার বাসায় কি করিস? তোকে বলবো কেন? শুভ ভেতরে প্রবেশ করে জুতা খুলতে খুলতে বলল, এটা কি শ্বশুর বাড়ি পেয়েছিস যে যখন তখন আসবি আর আমি কিছু বলবো না? আরজু দাঁতে দাঁত চেপে বলল, একটা লাথি খাবি? কতদিন পর আসলাম, কোথায় অ্যাপায়ন করবি তা না। আর এটা তোর বাসা না, আঙ্কেল এর বাসা। বাবা মরলেই আমার বাসা হয়ে যাবে। অবশ্য তুই চাইলে তোর ফিউচার বাচ্চা কাচ্চাও হতে পারে। কি বলিস? আরজু শুভর পিঠে চাপড় মেরে বলল, দাঁড়া, আঙ্কেলকে বলছি তার মৃত্যুর অপেক্ষায় আছে একমাত্র গুণধর পুত্র। আর আমার বাচ্চারা তোর বাড়ি নিতে ইন্টারেস্টেড না, বুঝলি? যা বল। আমি ভয় পাই নাকি বাবাকে? আর তোর বাচ্চা কাচ্চা আমার বাড়ি নিয়ে কি করবে বল? তাদের তো নেতার বিশাল বাড়ি চাই, তাই না? আরজু দুষ্ট হেসে বলল, আইডিয়া খারাপ না। আমার বাচ্চারা মিলে নেতার বাড়ি দখল করে নিবে।
যেখানে সেখানে পটি করে দিবে, আর নেতা সাহেব সেই পটি পরিষ্কার করবে। ইসস, ভাবতেই মজা লাগছে। নিউজে হেডলাইন হবে, পটি হাতে নেতা, দেশের ফিউচার ভোতা। শুভ হো হো করে হেসে উঠল। আরজুর নাক টেনে বলল, ফাজিল, চল ভেতরে চল। আরজু শুভর বিছানায় পা মেলে বসে ফোন স্ক্রুল করছে আর পা দোলাচ্ছে। মাঝে মাঝে শুভর রুমে চোখ বুলাচ্ছে। দেয়ালের এক পাশের একটা ছবি দেখে আরজু বিরক্ত হল। ছবিতে বাচ্চা আরজুর চুলে 2 ঝুঁটি করা, যার একটা ধরে শুভ টানছে, আর আরজু কেঁদে কেটে নাকের পানি চোখের পানি এক করছে। আরজুর ফোলা গাল দুটো কেমন লাল হয়ে আছে। এই ছবিটা শুভর রুম থেকে ঠিক কতবার আরজু নিয়ে ছিঁড়ে ফেলেছে তার হিসাব নেই। কিন্তু কয়দিন পর পর শুভ নতুন করে এই ছবি বাধাই করে নিয়ে আসে। তাই আরজু হাল ছেড়ে দিয়েছে। শুভ ফ্রেশ হয়ে এসে বলল, এতদিন পর কি মনে করে আমার বাসায় আসলি? এমনি বাসায় ভালো লাগছিল না। খালামণি, খালুজান অফিসে, অবনী গেছে কোচিং, আমি বোর হচ্ছিলাম, তাই ভাবলাম তোর বাসায় এসে আন্টিকে সারপ্রাইজ দেই। আমাকে দেখেই আন্টি সেই খুশি, দৌড় রান্নাঘরে ঢুকে পড়েছে আমার পছন্দের কাস্টার্ড বানাতে। হুম আম্মু তোকে দেখলেই এক্সাইটেড হয়ে পড়ে। তোর ফিউচার বউ বেশ লাকি হবে, দারুণ একটা শাশুড়ি পাবে। শুভ আরজুর দিকে গভীর দৃষ্টিতে তাকাল। মনে মনে ভাবল, সেই লাকি মেয়েটি তুই হলে ভালো হয়। তুই এত সময় বাইরে কি করিস? আন্টি আমার কাছে কমপ্লেইন করল। আমি তো বলে দিয়েছি তার ছেলে আমার বাসায় অন্তত যায় না। নিশ্চয়ই কোনো মেয়ের চক্করে পড়েছে। কোথায় থাকি তোকে বলবো কেন? তুই কি আমার বউ যে সব হিসাব দিতে হবে? আর কোনো মেয়ের চক্করে পড়ার সময় নেই আমার। আমার থেকে পড়েনি তোর বউ হতে। অলরেডি আমি আমার স্বপ্ন পুরুষের বউ। শুভ চমকে তাকালো আরজুর দিকে। আরজু নিজেও বেকুব বনে গেল। আসলেই তার ঠোঁট পাতলা। শুভর সামনে পেটে কথা রাখতেই পারে না, কিন্তু বিষয়টা ধামাচাপা দিতে বলল, আরে স্বপ্ন পুরুষকে স্বপ্নে বিয়ে করে বর বানিয়েছি। শুভ রাগী চোখে তাকাল। আরজুর সামনের বেবি হেয়ারে জোরে টেনে বলল, ছি, এই সব অশ্লীল স্বপ্ন দেখিস তুই? আরজু বিরক্ত হয়ে মাথার তালু ঘষতে ঘষতে বলল, অশ্লীল স্বপ্ন কই দেখলাম? বিয়ে তো ভালো, পবিত্র বিষয়ে, তাই না? একদিন তো দেখলাম আমার টুইন বেবিরা তোর কাঁধে চড়ে মামা মামা ডাকছে। শুভ রেগে আরজুর মুখে বলিশ ছুঁড়ে মারল। আরজু ও শুভকে বলিশ দিয়ে মারতে লাগল। শুরু হলো তাদের যুদ্ধ। শুভর মা চিৎকার চেঁচামেচি শুনে দৌড়ে এসে দেখল দুইজন বালিশ যুদ্ধ চালাচ্ছে। তিনি মাথায় হাত দিয়ে বসে আছেন। এই দুজনকে এক করে দিল তার বাড়িতে দিন রাত এমন যুদ্ধ চলবে। তবে তিনি তো বরাবরই আরজুর পক্ষে থাকবে। আরজু শুভদের বাসায় বেশ কিছু সময় কাটিয়ে রাতের ডিনার শেষ করে বাসায় ফিরল। শুভ বাসার নিচে নামিয়ে দিয়ে গেছে। আরজুকে দেখে অবনী অভিমান করে বলল, একা একা শুভ ভাইয়ার বাসায় চলে গেলে? আমাকে নিয়ে গেলে কি হতো? আন্টির হাতের মজার মজার খাবার মিস হয়ে গেল। আরজু একটা বক্স অবনীর দিকে এগিয়ে দিয়ে বলল, আন্টি তোর জন্য পাঠিয়েছে, বক বক করে আমার মাথা না খেয়ে কাস্টার্ড খা। অবনী সোফায় বসে খেতে শুরু করল। সাবা খানমের আরজুকে দেখে মন অস্থির হয়ে উঠল। রওশানের বিয়ের বিষয়টা কি করে জানবে ঠিক বুঝতে পারছে না। মেয়েটা কি এই রিজেকশন মানতে পারবে? কষ্ট পাবে না তো? আরজু সাবা খানমকে দেখে বলল, কি হয়েছে? সুন্দর মুখটা এমন মলিন করে কেন রেখেছ? আরে কিছু না, কাজের প্রেসার। শুভর মা কেমন আছে? হুম ভালো।
তুমি ফ্রি আছো কবে বলো তো? আন্টি তোমার সাথে নাকি মিট করতে চায়। হয়তো কোনো কাজ আছে। সামনের সপ্তাহে ফ্রি আছি। আমি কল করে কথা বলে নিব। ওকে। সাবা খানম আর কিছুই আরজুকে বলতে পারলেন না। আরজু রুমের দিকে চলে গেল। আরজু বিষণ্ণ মনে বিছানায় বসে আছে। আজকাল তার নেতা সাহেবকে বেশ মনে পড়ছে। মন ভালো করতে শুভর বাসায় গেল, তবুও মন শান্ত হচ্ছে না। বিয়ের পর নেতা সাহেব একটা বার তার সাথে যোগাযোগের চেষ্টা করলেন না। মানুষটি এমন নিরামিষ কেন? শত হোক নতুন বউ সে, তার প্রতি কি সামান্য আকর্ষণ বোধ করে না? একটি বার কি তাকে দেখার ইচ্ছে জাগে না? মনের অজান্তেই আরজুর চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। মনে মনে প্রতিজ্ঞা করল এই নেতাকে সে এত সহজে ছাড়বে না, কিছুতেই না। রাত তখন প্রায় 12:30। আশফি আর নাহিদ বসে অফিসিয়াল কিছু কাগজপত্র ঘাটাঘাটি করছে। সুমি এসে তাদের 2 কাপ চা দিয়ে গেল। আশফি কাউচে হেলান দিয়ে আয়েশি ভঙ্গিতে চায় চুমুক দিয়ে নাহিদের দিকে তাকাল। নাহিদ তখনও পেপারে মনোনিবেশ করে আছে। নাহিদের মন বুঝার চেষ্টা করছে আশফি। নাহিদ আগে থেকেই গম্ভীর প্রকৃতির হলেও এখন কঠিন হৃদয়ের হয়ে পড়েছে। সারাদিন কাজের মাঝে ডুবে থাকে। নিজের জন্য এক মুহূর্ত সময় নেই। ছেলেটা কিছু আপন মানুষদের কাছ থেকে অনেক কষ্ট পেয়েছে। তাই তো কাউকে সহজে আপন করে নিতে পারে না। অথচ নাহিদের মনের দুয়ারে এক সমুদ্র ভালোবাসা এসে কড়া নাড়ছে। কিন্তু ছেলেটার কোনো হেলদোল নেই। অবুঝ মানুষকে বুঝানো সম্ভব, কিন্তু যে জেনে বুঝে মনের দুয়ার তালাবদ্ধ করে রাখে তাকে কি দিয়ে বুঝাবে? দীর্ঘশ্বাস ফেলে আশফি বলল, আরজু ভাবিকে কল করেছিস? নাহিদ পেপারে দৃষ্টি নিবন্ধ রেখেই বলল, না। শুধু আজ করিসনি নাকি বিয়ের পর একবারও করিসনি? নাহিদ পেপার উল্টাতে উল্টাতে বলল, নম্বর দেইনি। আশফি অবাক হয়ে বলল, কি? তোর বউকে তুই নম্বর দিস নাই? ভাবি চায়নি? হুম চেয়েছে, দেইনি। কেন? নাহিদ আশফির দিকে তাকিয়ে বলল, আমার কাছ থেকে দূরে থাকলে ওর জন্যই ভালো হবে। কাজটা কিন্তু ঠিক করিসনি। বউ হয় তোর, এত সমস্যা থাকলে বিয়ে করেছিস কেন? নাহিদ চুলে হাত বুলিয়ে বলল, বিয়ে করার ভূত ওর মাথায় চেপেছিল। তাই সবকিছুর জন্য ওর নিজেকে প্রিপেয়ার করতে হবে। বিয়ের আগেও ওকে ওয়ার্ন করেছিলাম। এই লাইফ ও নিজে বেছে নিয়েছে। নাহিদের কথায় আশফির মেজাজ খারাপ হচ্ছে। খানিকটা রেগে বলল, আমার সামনে নাটক করবি না। আরজু ভাবি তোকে ব্ল্যাকমেইল করে বিয়ে করেছে, এই গল্প অন্য কাউকে শোনাস। আমাকে না, ওকে। তোর ইচ্ছার বিরুদ্ধে কিছুই সম্ভব হয়নি। যেহেতু বিয়েটা করেই ফেলেছিস সেহেতু সম্পর্কটাকে সম্মান কর। নিজের ইমোশনকে সামলাতে পারিসনি সেটা স্বীকার কর। মেয়েটাকে কষ্ট দিয়ে লাভ আছে? নাহিদ কোনো জবাব দিল না। মুহূর্তেই তার উজ্জ্বল মুখখানা রক্তিম হয়ে উঠল। হাতে যত্ন সহকারে রাখা পেপারগুলো সামনেরটি টেবিলে ছুঁড়ে ফেলে উঠে চলে গেল। আশফি নাহিদের যাওয়ার দিকে তাকিয়ে রইল। নাহিদ কখনোই নিজের দুর্বলতা কাউকে দেখাতে চায় না। তাই নিজের অনুভূতির কাছ থেকে পালিয়ে বেড়ায় সর্বক্ষণ। নাহিদ বারান্দায় বসে সিগারেট টানছে। বুকের ভেতর অসম্ভব যন্ত্রণা হচ্ছে। আরজু নামটাই যথেষ্ট তার মন মস্তিষ্ককে বেসামাল করার জন্য। নাহিদ হাতের কাগজগুলোর দিকে এক পলক তাকাল। আরজুর লেখা চিঠি। চিঠি বললে ভুল হবে। আরজুর অনুভূতি। এই প্রতিটা চিঠি নাহিদের মুখস্থ হয়ে গেছে। চেয়ারে হেলান দিয়ে নাহিদ চোখ বন্ধ করল। দৃশ্যপটে ভেসে উঠল কিশোরী আরজুর মায়াবী মুখখানা। নাহিদ তখন নতুন নতুন ছাত্ররাজনীতিতে অ্যাক্টিভ হয়েছে।
ভার্সিটিতে একটা ঝামেলায় জড়িয়ে তাকে একদিনের জন্য জেলে যেতে হয়েছে। সেটাই প্রথম এক্সপিরিয়েন্স ছিল। দাদাজান তাকে সেদিনই জামিনে বের করে নিয়ে আসে। নাতির জেলে যাওয়া নিয়ে সেদিন দাদাজান ছিলেন ভীষণ খুশি। নাহিদের পিঠে চাপড় মেরে বলেছিলেন, বাঘের বাচ্চা আমার নাতি। বিরোধী দলের ছেলেগুলোকে না পিটালে কাপুরুষ বলতাম। যারা মেয়েদের সম্মান দিতে জানে না তাদের এইভাবেই পিটিয়েই সোজা করা দরকার। সঠিক কাজ করেছিস। থানা থেকে বেরিয়ে গাড়ির কাছে আসতেই নাহিদের চোখ পড়ল এক কিশোরীর উপর। বাসন্তী রঙের শাড়ি পরিহিতা কিশোরীর মাথায় কাঁচা ফুলের ক্রাউন, সম্ভবত বেলি ফুল। সামনের উন্মুক্ত ছোট কেশগুলো বাতাসে এলোমেলো হয়ে মেয়েটার মুখে আছড়ে পড়ছে। মেয়েটা সেই কেশ বারবার বিরক্ত হয়ে কানের পাশে গুজে দিচ্ছে। উজ্জ্বল মুখখানা লালচে হয়ে আছে, হয়তো গরমের তীব্রতায়। এমন মায়াবতী কোনো কিশোরীকে আগে কখনো দেখেছে বলে নাহিদের মনে হয় না। সেই কিশোরী সেখানে অনবরত পায়চারি করছে। তবে নাহিদ ভাবছে, এমন সুন্দরী রূপবতী বালিকা থানার সামনে পায়চারি কেন করছে? তাও আবার এই হৃদয় ক্ষত করা সাজে। মুহূর্তেই আজকের দিনের কথা মনে পড়ল। পহেলা ফাল্গুন, তাই হয়তো মেয়েটার এই সাজ। ঠিক তখনই মেয়েটার সামনে একজন নারী উপস্থিত হলেন। নারীটিকে নাহিদ দেখতে না পারলেও পেছনে থেকে বুঝল তিনি একজন অ্যাডভোকেট, কারণ তার পরনে কালো কোট। প্রাণোচ্ছল সেই কিশোরী নারীটিকে দেখেই দুই হাত কোমরে গুজে রেগে তাকাল। সেটা দেখে নাহিদ মুচকি হাসল। মেয়েটি ঠোঁট উল্টে অভিমানী সুরে কিছু একটা বলল সামনের নারীটিকে। মেয়েটির সেই অভিমানী মুখখানা মুহূর্তেই নাহিদের হৃদয় ঝড় তুলল। এমন ঝড়ের কবলে সে কখনোই পড়েনি। কয়েক মুহূর্ত পর সেই কিশোরী রিকশায় উঠে বসল। রিকশায় উঠার সময় সেই কিশোরীর শুভ্র কোমল পায়ের নূপুর জোড়ায় নাহিদের দৃষ্টি আকর্ষণ করল। নাহিদ শুকনো ঢোক গিলল। বুকটা কেমন ধুকপুক করছে। সেই কিশোরী চলে গেল, সাথে নিয়ে গেল নাহিদের কঠিন হৃদয়কে। দাদাজান এতক্ষণ নাতিকে লক্ষ্য করছিলেন। নাহিদের মুগ্ধ দৃষ্টি দাদাজানের দৃষ্টি আড়াল করতে পারেনি। এক কিশোরীকে দেখে তার বিচক্ষণ তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন নাতি কেমন থমকে গেছে। চোখ বন্ধ করে বলা যায় সেই কিশোরী অত্যাধিক রূপবতী। কিন্তু মেয়েটা বয়সে অনেক ছোট, হয়তো ক্লাস 6-7 পড়ে। আর নাহিদ পড়ে অনার্স সেকেন্ড ইয়ার। প্রায় 6-7 বছরের ছোট কিশোরী তার গম্ভীর নাতিকে তাক লাগিয়ে চলে গেল। বাচ্চা মেয়েটার মাঝে কিছু তো ছিল যা তার নাহিদকে আকর্ষিত করেছে। দাদাজান তাই মজা করে বললেন, কিশোরীকে মনে ধরেছে নাকি আমার নাতির? ধরলে কয়েক বছর ওয়েট করতে হবে। একজন সমাজ সেবক হয়ে বাল্য বিবাহ প্রমোট করব নাকি? নাহিদ মুচকি হাসল। পকেটে দুই হাত গুজে বলল, যদি মনে হয় এই কিশোরীকে ছাড়া চলবে না তাহলে তোমার সমাজ সেবা আর আইনকে গুল্লি মেরে তাকে নিয়ে আসব। কেউ আটকাতে পারবে না। কিন্তু আপাতত তেমন কিছু মনে হচ্ছে না। এক দেখায় করো প্রেমে পড়া আমার ধাতে নেই। সো তুমি আর সেই কিশোরী দুজনেই নিশ্চিন্তে থাকতে পারো। দাদাজান হাসলেন, প্রাণখোলা সেই হাসি। আজ স্কুল থেকে একটু জলদি বেরিয়েছে আঞ্জুমান আরা। কয়েকদিন যাবৎ বেশ অসুস্থ বোধ করছে। কিন্তু তিনি বেশি একটা গ্রাহ্য করেননি। কিন্তু আজ স্কুলে ক্লাস নেওয়ার সময় সেন্সলেস হয়ে পড়ে গেছেন। কেন এমন হচ্ছে ঠিক বুঝে উঠতে পারছে না। ছেলেকে এই বিষয়ে কিছুই জানাননি। রামিম জানলে ভীষণ অস্থির হয়ে উঠবে। তিনি ছাড়া আর কে আছে ছেলেটার? তার একটাই চাওয়া ছেলেকে সেটেল হতে দেখতে চান। মুহূর্তেই সাবিহার মুখটা মনে পড়ল। ইসস, কি মিষ্টি মেয়েটা। তার সাধ্য থাকলে মেয়েটাকে নিজের ছেলের জন্য নিয়ে আসত।
বাসায় পৌঁছেই তিনি বিছানায় শুয়ে পড়লেন। ভীষণ ক্লান্ত লাগছে। একবার হসপিটালে যাবেন ভাবছেন, কিন্তু বর্তমানে ডক্টরের শরণাপন্ন হওয়া মানেই অনেক অর্থের বিসর্জন। এই টেস্ট ওই টেস্ট করে অস্থির করে তোলে। তিনি হাজারো অভাবের মাঝে অল্প কিছু টাকা জমিয়েছেন ছেলের ভবিষ্যতের জন্য। ভাগ্যি সেই বাড়িটা তার স্বামী কিনে রেখেছিলেন, না হলে হয়তো ছেলেকে নিয়ে পথে বসতে হতো। ভাইদের কাছে কখনোই তিনি বোঝা হয়ে থাকতে চাননি। হাজারো অভাবেও নিজের আত্মসম্মান কখনোই বিসর্জন দেননি। ছেলেটাও সেই স্বভাব পেয়েছে। মাঝে মাঝে ছেলের ব্যক্তিত্ব দেখে তিনি ভীষণ মুগ্ধ হন। বেশ কিছুক্ষণ পর টিউশন শেষ করে রামিম বাসায় পৌঁছে দেখল মা ঘুমিয়ে আছে। এই অসময়ে মাকে ঘুমাতে দেখে রামিম মাকে ডাকল। কোনো সাড়া না পাওয়ায় মায়ের কাছে বসল। কিছু একটা ভেবে মায়ের কপালে হাত দিয়ে দেখল মায়ের অনেক জ্বর। রামিম ঘাবড়ে গেল। মাকে কয়েকবার ডাকার পর আঞ্জুমান আরা পিট পিট চোখে তাকালেন, আর কিছু বিড় করলেন। রামিম দ্রুত মায়ের কপালে জলপট্টি দিতে শুরু করল, কিন্তু জ্বর কিছুতেই কমছে না। দ্রুত এলাকার ছোট চেম্বারের একজন ডক্টরকে ডেকে নিয়ে আসল। তিনি পরীক্ষা করে কিছু মেডিসিন সাজেস্ট করল, আর মায়ের গা একটু পরপর মুছে দিতে বলল। ডক্টর চলে যাবার পর রামিম গভীর ভাবনায় পড়ে গেল। বাসায় কোনো মেয়ে মানুষ নেই, আর যাই হোক মায়ের গা তো সে মুছতে পারে না। এই বিপদে সর্বপ্রথম যেই নামটা মনে পড়ল সেটা হল সাবিহা। সাবিহা রামিমের বাসায় পৌঁছে গেল আধা ঘন্টার মধ্যেই। রামিমকে মায়ের পাশে উদ্বিগ্ন হয়ে বসে থাকতে দেখল। সাবিহাকে দেখে রামিম যেন প্রাণ ফিরে পেল। মায়ের বিষয় এলে সে ভীষণ দুর্বল হয়ে পড়ে। সাবিহা আঞ্জুমান আরার সারা গা মুছে দিল, জোর করে খাবারও খাওয়াল। সাবিহাকে দেখে তিনি মুচকি হেসে বলেছিলেন, আমার পাগল ছেলের কাণ্ড দেখো। সামান্য অসুস্থতায় তোমাকে ডেকে নিয়ে এসেছে। সামান্য কোথায় আন্টি? সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে আপনার। আঞ্জুমান আরা মুচকি হেসে বললেন, আমার ছেলে সেদিন যাকে বাসায় আসায় এত কথা শোনাল, আজ বিপদে দিশা হারিয়ে তাকেই সবার আগে মনে পড়ল। সাবিহা কোমল দৃষ্টিতে আঞ্জুমান আরার দিকে তাকাল। আঞ্জুমান আরা সাবিহার হাত ধরে আকুতি করে বললেন, আমাকে ছাড়া রামিমের কেউ নেই। আমার কিছু হয়ে গেলে আমার ছেলেটাকে দেখে রেখো মা। আমার ছেলের হাত ছেড়ো না। সাবিহার চোখে অশ্রুকণা জমা হল। মায়েরা সব সময় এমন মমতাময়ী হয়ে থাকে, মনের সব কথা না বলতেই বুঝে যায়। সাবিহা আঞ্জুমান আরার হাত আরো শক্ত করে ধরে বলল, আন্টি আমি তো সেই কবেই হাত বাড়িয়ে বসে আছি। যদি কেউ সেই হাত ধরতে না চায় তবে আমার কি করা উচিত? আঞ্জুমান আরা সাবিহার হাতের উল্টো পিঠে ছোট্ট করে চুমু খেলেন। বললেন, যে এই ভরসার হাত ধরতে না পারবে তার চাইতে অভাগা এই পৃথিবীতে আর একটাও নেই। সাবিহা ডুকরে কেঁদে উঠল। বলল, আমি শেষ পর্যন্ত চেষ্টা করব আন্টি। বাকিটা রামিমের হাতে। আপনার ছেলে একটাবার আমার হাত ধরুক, আমি সারা জীবন আপনার ছেলেকে আগলে রাখব আন্টি। আঞ্জুমান আরা পরম মমতায় সাবিহার মাথায় হাত বুলিয়ে দিল ন, আর বললেন, দোয়া করি দিন শেষে তোমার মনের আশা পূরণ হোক মা। আরজু প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়িয়ে সামনের অট্টালিকা পর্যবেক্ষণ করছে। এতক্ষণ যাবৎ চিবানো চুইংগাম এখন তেতো হয়ে এসেছে। রাস্তার পাশে থু মেরে সেটা ফেলল আরজু। আবার বাঁকা চোখে তাকালো সামনের দিকে। সামান্য গাল চুলকে কিছু একটা ভাবল। না আর ভেবে কাজ নেই। তাই কাঁধের ব্যাগটা শক্ত করে ধরে সামনে অগ্রসর হল। ভয় মানুষকে দুর্বল করে, তাই ভয় পাওয়া চলবে না। আরজু অফিসে ঢুকে পড়ল। সামনের টেবিলে বসা একটি মেয়ের দিকে চোখ পড়ল।
মার্জিত পোশাকের মেয়েটি সামনের ল্যাপটপে বেশ মনোযোগ সহকারে তাকিয়ে আছে। এই অফিসে আরজুর প্রথম আসা। আগে বাইরে ঘোরাঘুরি করলেও আজ প্রথম ভেতরে প্রবেশ করল। সামনের মেয়েটির সামনে দাঁড়িয়ে আরজু বলল, এক্সকিউজ মি। মেয়েটি এতক্ষণে আরজুকে খেয়াল করল। মেয়েটা কয়েক মুহূর্ত আরজুর দিকে অবাক চোখে তাকিয়ে রইল। রূপবতী আরজু শুধু ছেলেদেরই না, মেয়েদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম। তাই মেয়েটি মুচকি হয়েছে বলল, ইয়েস ম্যাম, হাউ ক্যান আই হেল্প ইউ? আমি মেয়র সাহেবের সাথে মিট করতে চাই। মেয়েটি হয়তো আরজুর কথায় খানিকটা অবাক হল, কিন্তু নিজের কাজের দক্ষতা দেখিয়ে নিজেকে সামলে বলল, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিন। আরজু অবাক হল, নিজের স্বামীর সাথে মিট করতে অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগবে? আমার কাছে কোনো লেটার নেই। আই অ্যাম সরি ম্যাম, অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়া মিট করা সম্ভব না। মিস্টার নাহিদ আমাকে খুব ভালো করেই চেনে। আপনি তাকে আমার কথা বলুন। মেয়েটি প্রথমে একটু বিরক্ত হল। অনেক রূপবতী মেয়েরাই এমন হুটহাট মেয়রের সাথে দেখা করতে চলে আসে। তরুণ সুদর্শন পুরুষটির সাথে কত রমণী দেখা করতে চায় তা গুণে শেষ করা যাবে না। কিন্তু সামনের রূপবতী মেয়েটিকে অন্য সবার চাইতে ভিন্ন লাগছে। তবুও নিজের বাধ্যবাধকতার মাঝে কিছুই করার নেই। তাই বলল, সরি ম্যাম, সম্ভব না। এটাই রুলস। তাছাড়া স্যার মিটিংয়ে আছে। আরজুর রাগ হচ্ছে। যত সব ফালতু রুলস। কিন্তু রাগলে চলবে না। আজ সে নাহিদের সাথে দেখা না করে যাবে না। নাহিদকে না দেখলে তার বিক্ষিপ্ত মন কিছুতেই শান্ত হবে না। তাই আরজু বলল, আপু প্লিজ, আমার তার সাথে মিট করা ভীষণ প্রয়োজন। মেয়েটার হয়তো আরজুর জন্য কিছুটা মায়া হল। তাই বলল, কি প্রয়োজন আমাকে বলুন ম্যাম। আসলে আমি একটা কমপ্লেইন করতে চাই। মেয়েটা কপাল কুঁচকে বলল, কিসের কমপ্লেইন? একজন প্রভাবশালী ব্যক্তির নামে কমপ্লেইন করব। আমার সমস্যার সমাধান একমাত্র মেয়র সাহেব করতে পারবেন। মেয়েটা গভীর চিন্তায় পড়ে গেল। এক পলক আরজুর দিকে তাকাল। দারুণ স্মার্ট আর রূপবতী আরজুকে দেখে মনে মনে ভাবল, এত সুন্দরী মেয়ের পেছনে ছেলেরা তো নিশ্চয়ই লাইন ধরে থাকে। হয়তো কোনো প্রভাবশালী ব্যক্তি বা তার সন্তানদের বদ নজরে পড়ে গেছে মেয়েটি। একজন মেয়ে হিসেবে এই মেয়েটার হেল্প করা উচিত। আরজুর ইনোসেন্ট মুখ দেখে মেয়েটা এমন কিছুই আন্দাজ করল। তাই আরজুকে আশ্বাস দিয়ে বলল, এইভাবে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া মিট করার নিয়ম নেই। তবে আমি চেষ্টা করছি কি করা যায়। আজ স্যারের শিডিউল বেশ টাইট। তাই কথা দিতে পারছি না। আপনাকে অপেক্ষা করতে হবে। মিটিং থেকে বের হলে আমি স্যারকে খবর পাঠাচ্ছি। আরজু মুচকি হেসে ধন্যবাদ জানাল। সামনের কাউচে বসে অপেক্ষা করতে লাগল। মনে মনে নাহিদকে বেশ কয়েকটা গালি দিল। কিন্তু আরজুর অপেক্ষার প্রহর বেশ দীর্ঘ হল। যত সময় অতিবাহিত হচ্ছে আরজুর মনের অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। নাহিদ আজ বেশ ব্যস্ত দিন পার করছে। মাত্র মিটিং শেষ করে চেয়ারে এসে বসল। ঘণ্টাখানেক পর আরও একটা মিটিং আছে। সারাদিনের ব্যস্ততায় গায়ের পাঞ্জাবিটা খানিকটা কুঁচকে গেছে। নাহিদ এটা দেখে বেশ বিরক্ত হল। অগোছালো কিছুই তার পছন্দ না। নাহিদ মেকি হাসল। যেখানে তার লাইফটাই কেমন অগোছালো সেখানে কাপড়ে কি আসে যায়। একটা ফাইল বেশ মনোযোগ দিয়ে দেখছে নাহিদ। আরও কতগুলো ফাইল জমা হয়ে আছে। নিঃশ্বাস ফেলার ও সময় পাচ্ছে না। তখনই তাহেরা নামক মেয়েটি তার রুমে আসল। বলল, স্যার একটি মেয়ে এসেছে কমপ্লেইন করতে। নাহিদ চমকে বলল, কি কমপ্লেইন? সেটা নাকি আপনার কাছে বলবে? নাহিদ বিরক্ত হল। এই মুহূর্তে সে ভীষণ টিয়ার্ড।
কারো কমপ্লেইন শোনার একদম ইচ্ছে নেই। তাই বলল, অ্যাপয়েন্টমেন্ট ছিল? না স্যার। নাহিদের বিরক্তি যেন আরও বৃদ্ধি পেল। এমন অনেক মেয়েরা এসেই তার টাইম ওয়েস্ট করে। তাই বলল, কমপ্লেইন লেটার জমা দিয়ে যেতে বলুন, পরে দেখে নিব। মেয়েটি নাহিদের মুড বুঝে আর কিছুই বলল না। রুম থেকে বেরিয়ে চলে গেল। তার বেশ কিছুক্ষণ পর তার অ্যাসিস্ট্যান্ট আসিফ হন্তদন্ত হয়ে তার রুমে প্রবেশ করল। নাহিদ কপাল কুঁচকে বলল, কি ব্যাপার আসিফ? আসিফ বেশ উত্তেজিত হয়ে বলল, স্যার সেই মেয়েটা এসেছিল। কি যেন কমপ্লেইন করতে। কোনো মেয়ে? আর আপনি এত এক্সাইটেড কেন? আসিফ দুই হাত মুচড়াতে লাগল আর বলল, স্যার আপনাকে সেই চিঠি দেওয়া মেয়েটা। এতক্ষণ যাবৎ নাহিদের নজর সামনের ফাইলে থাকলেও এখন খানিকটা চমকে সে আসিফের দিকে তাকাল। আসিফ লজ্জা লজ্জা ভাব দেখে নাহিদ বিরক্ত প্রকাশ করল আর বলল, কখন এসেছে? স্যার 3 ঘন্টা হবে। একটু আগে বেরিয়ে গেল। নাহিদ চমকে গেল। এতক্ষণ ধরে আরজু তার জন্য অপেক্ষা করছিল? সে দ্রুত বলল, আমাকে আগে জানাননি কেন? স্যার আপনি মিটিংয়ে ছিলেন। নাহিদ চেয়ার ছেড়ে উঠে কিছুটা রেগে বলল, নেক্সট টাইম উনি আসলে আমাকে সাথে সাথে জানাবেন। আসিফ খানিকটা ভয় পেয়ে গেল। বলল, জি স্যার। নাহিদ আর কিছু না বলে দ্রুত বেরিয়ে পড়ল। আসিফ যেন বোকা বনে গেল। তার মানে কি ওই সুন্দরীর মিষ্টি মিষ্টি চিঠির ভাষায় তাদের মেয়র স্যারও পিছলে পড়ল? সূর্য পশ্চিম আকাশে ডুবে গেছে অনেকক্ষণ আগেই। চারপাশ আধারে ছেয়ে গেছে। শহরের রাস্তাগুলিতে জ্বলছে সোডিয়ামের আলো। সেই আলোর মাঝ দিয়েই হেঁটে যাচ্ছে আরজু। দু চোখ বেয়ে তার অশ্রু ঝরছে। হাতের উল্টপিঠ দিয়ে সেই অশ্রু বারবার মুছে নিচ্ছে। কিন্তু বেহায়া জলধারা কিছুতেই থামছে না। বুকের ভেতরে অসম্ভব যন্ত্রণা শুরু হয়েছে। নাহিদকে দেখার জন্য, তার সাথে কথা বলার জন্য তার মনটা অস্থির হয়ে উঠেছিল। তাই সকল ভয়, লজ্জাকে পেছনে ফেলে সেই মানুষটির কাছে ছুটে গেছিল। কিন্তু সেই পাষাণ মানুষটি একটাবার দেখা পর্যন্ত করল না। আরজু নিজেকে নিজে গালি দিল। কেন উতলা হয়ে সে পাষণ, ইগোস্টিক মানুষটির সাথে দেখা করতে গেল? আর কোনোদিন সে যাবে না। সব সময় সাদা পাঞ্জাবি গায়ে থাকলে কি হবে ভেতরে জিলাপির প্যাচ এই লোকের। অসভ্য লোক। তখনই হঠাৎ পেছনে থেকে একটা গাড়ি তাকে ওভারটেক করে দাঁড়াল। আকস্মিক ঘটনায় আরজু খানিকটা ভয় পেয়ে গেল। নির্জন রাস্তায় কোনো বিপদের সম্মুখীন হল না তো? আবারও নাহিদের উপর রাগ হল। পুরুষ মানুষ হয়ে এত গার্ড নিয়ে ঘুরে, অথচ সুন্দরী বউকে প্রোটেক্ট করার জন্য একজনকেও রাখতে পারল না। আরজু দ্রুত ব্যাগের সাইড পকেটে হাত দিয়ে দেখল পেপার স্প্রে আছে কিনা। না আছে। কিন্তু আরজুর সকল ভাবনাকে ছাপিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসলো নাহিদ। সাদা পাঞ্জাবির হাতা কনুইয়ে ভাঁজ করতে করতে আরজুর সামনে দাঁড়াল। আরজু যেন কোনো ঘোরের মাঝে হারিয়ে গেছিল। কিন্তু স্বাভাবিক হতেই আরজুর অভিমান যেন পাহাড় ছুঁল। এই মুখটা দেখার জন্য কত অস্থির হয়ে পড়েছিল আরজু। কিন্তু তার ভালোবাসা, অনুভূতি সবকিছুকে তুচ্ছ করেছে এই মানুষটি। তাই কোনো কথাই বলবে না আরজু। এই বদলোক গোল্লায় যাক। আরজু রাগে নাহিদকে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই নাহিদ আরজুর হাত ধরে আটকে দাঁড় করল। বেশ বুঝতে পারছে তার ব্ল্যাকমেইলার বউ ভীষণ রেগে আছে। অভিমান ম্যাডামের চোখ বেয়ে বেয়ে পড়ছে। তাই বলল, শুনলাম কমপ্লেইন করতে এসেছিলে। তো কমপ্লেইন না করেই চলে যাচ্ছ কেন? রাগে আরজুর মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগল। নাহিদের যেন কাজটা পছন্দ হল না।
তাই অন্য হাতে আরজুর কোমর চেপে নিজের একদম কাছে নিয়ে আসল। আরজুর যেন নিঃশ্বাস বন্ধ হবার জোগাড়। সারা শরীর বেয়ে বিদ্যুৎ খেলে গেল। উফ অফ, কি পাগল করা অনুভূতি। আরজু চোখ বড় বড় করে নাহিদের দিকে তাকাল। নাহিদ দেখল কিছু বেবি হেয়ার আরজুর কপালে পড়ে আছে। নাহিদ আরজুর মুখে ফু দিল। মুহূর্তেই নাহিদ বুঝতে পারল আরজুর দেহের কম্পন। আরজুর হৃদস্পন্দনের অগ্রগতি নাহিদ অনুভব করল। আরজু আবেশে চোখ বন্ধ করে নিয়েছে। নাহিদ বাঁকা হাসল আর বলল, হাসলে নাকি মেয়েদের ভালো লাগে, কিন্তু তোমাকে রাগলে বেশি ভালো লাগে। একদম আমার বাসার মিমির মতো। মিমি রাগলে এমন দেখায়। আরজু ঝটপট চোখ খুলে নাহিদের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। নাহিদ বাঁকা হেসে বলল, মিমি আমার পোষা বিড়াল, ভীষণ কিউট। আরজুর রাগে যেন নাহিদ ঘি ঢেলে দিল। আরজু নাহিদের কাছ থেকে নিজেকে ছাড়াতে জোরাজোরি করতে লাগল, কিন্তু তেমন সুবিধা করতে পারল না। তাই রেগে বলল, ছাড়ুন আমাকে, না হলে খারাপ হয়ে যাবে। কি খারাপ হবে? আরজু না চাইতেও সাবধানে ব্যাগ হাতড়ে পেপার স্প্রে বের করল। সামনের মানুষটি তার স্বামী হলেও একে একটা শিক্ষা দেওয়া প্রয়োজন। বউকে অবহেলা করার একটা শাস্তি হওয়া দরকার। আরজু নাহিদের চোখে স্প্রে করার আগেই নাহিদ তার হাত থেকে স্প্রে বোতলটি নিয়ে দেখতে দেখতে বলল, দেখি দেখি ডেট আছে কিনা। আরজুর আরও রাগ হল নাহিদের নির্বিকার ভঙ্গি দেখে। রাগে কি করবে বুঝতে না পেরে নাহিদের উন্মুক্ত গলায় জোরে কামড় বসাল। নাহিদ নিচের ছোট কামড়ে সামান্য হাসল। কৌতুক সুরে বলল, তোমার অভ্যাস তো দেখি মিমির মতো। সেও রেগে তার ছোট ছোট দাঁত দিয়ে এমন কুটুস কুটুস কামড়ায়, যেই কামড়ে ব্যথা নেই। বাইদা ওই রাস্তায় দাঁড়িয়ে লাভবাইট দেওয়ার প্ল্যানটা মোটেও পছন্দ হচ্ছে না। আরজু রেগে বলল, আমাকে একটা বিড়ালের সাথে তুলনা করছেন? আপনি একটা ফালতু লোক, ছাড়ুন বলছি। নাহিদ আরজুর কোনো কথাই শুনল না, বরং আরজুকে বুকের সাথে চেপে কোমর ঝাপটে ধরে শূন্যে তুলে নিল। আরজু যেন অবাকের উপর অবাক হল। নাহিদ আরজুকে নিয়ে সোজা গাড়ির ভেতরে বসিয়ে দিল। নিজেও বসে পড়ল। আরজু দরজা খুলতে চেষ্টা করেও সফল হল না। নাহিদ হাত দিয়ে নিজের চুল ব্রাশ করতে করতে বলল, ডোন্ট ওয়ারি, চুমু টুমু খাওয়ার জন্য এইভাবে তোমাকে আনিনি। তোমার মতো রাস্তা ঘাটে লাভ মেকিং আমি পছন্দ করি না। এতদিনে সেটা নিশ্চয়ই বুঝে গেছ। তাই গাড়িতে এসে কথা বলাটা সেভ মনে হল। যাই হোক, কি কমপ্লেইন করতে এসেছিলে? আরজু রাগে ফোপাতে লাগল। পারলে নাহিদের মাথা ফাটিয়ে ফেলত। নাহিদ একটা পানির বোতল আরজুর দিকে বাড়িয়ে বলল, পানি খেয়ে নাও। রাগী মেয়ে মানুষ আমার পছন্দ না। রিল্যাক্স হয়ে তারপর বলো। আরজুর আসলেই ভীষণ পানি পিপাসা পেয়েছে। নাহিদের সেই স্পর্শ তার ভেতরে তাণ্ডব চালাচ্ছে। উপরে উপরে রাগ দেখালেও ভেতরে আরজু অনুভূতির জোয়ারে ভাসছে। এই মানুষটির স্পর্শ আরজুর হৃদয়ের সব রাগ, অভিমান নিমিষেই পানি করে দেয়। পানি পান করে আরজু নিজেকে শান্ত রাখার চেষ্টা করল আর বলল, একটা অসভ্য লোক আমার মনের শান্তি ভঙ্গ করেছে। আমাকে মানসিক কষ্ট দিচ্ছে। আমার মনে ঝড় তুলে যখন তখন হাওয়া হয়ে যাচ্ছে। লোকটার কঠিন শাস্তি চাচ্ছি। নাহিদ এতক্ষণ আরজুর দিকেই তাকিয়েছিল। রাগের কারণে আরজুর নাকের ডগা লাল হয়ে আছে। আরজু সামনে তাকিয়ে এক নিঃশ্বাস এই কথাগুলো বলছিল। নাহিদ কিঞ্চিত হাসল। বলল, বুঝলাম। তো কি শাস্তির ব্যবস্থা করা যায় বলো তো? তার আমাকে নিয়ে একদিন লং ড্রাইভে বের হতে হবে। এটাই শাস্তি। নাহিদ একদৃষ্টিতে আরজুকে দেখে যাচ্ছে।
আরজু শাস্তি কথা শুনে সামান্য হেসে বলল, এটা কেমন অদ্ভুত টাইপের শাস্তি। হে অদ্ভুত শাস্তি দিতে চাই। নাহিদ সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল। মেয়েটা তাকে ভেঙে চুরমার করেই দম নিবে। আরজু জানালার পাশে বাইরে তাকিয়ে মুচকি হাসল। এই নেতাকে তো আরজু দেখে নিবে, তার প্রেমের সুইমিং পুলে নাকানি চুবানি খাইয়ে ছাড়বে, যেমনটা সে খাচ্ছে। চলবে।